এনটিআরসি কলেজ নিবন্ধনের জন্য আপনাদের আজকে কলেজ পর্যায়ের ইউনিট নেই ইউনিট 9, সরি, 9 নং ইউনিটে আমরা নিউমেরিক্যাল অ্যানালাইসিস অর্থাৎ সাংখ্যিক বিশ্লেষণ নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা ফোরট্রান প্রোগ্রামিং নিয়ে 3টা ক্লাস নিয়েছিলাম। প্রোগ্রামিং ইন ফোরট্রান, আর একটা হলো প্রবলেম অ্যানালাইসিস এন্ড ডেভেলপমেন্ট অফ অ্যালগরিদম, আর 3 নম্বর ক্লাস ছিল প্রোগ্রাম কোডিং, এডুকেশন, ডিজাইন, ভ্যালিডেশন এন্ড রিফাইনমেন্ট। এই 3টা মিলে আমাদের ফোরট্রানের উপরে ক্লাস হয়েছে। আর আজকে ইউনিট 9 থেকে আমরা নিউমেরিক্যাল অ্যানালাইসিস নিয়ে আলোচনা করব। তো এখানে নিউমেরিক্যাল অ্যানালাইসিস এর মধ্যে আমাদের যে টপিক গুলো রয়েছে সেগুলো হলো, তাহলে আমরা সিলেবাসটা দেখি। আজকে হলো আমাদের নিউমেরিক্যাল অ্যানালাইসিস এর, এখানে টপিক হলো সলিউশন অফ ইকুয়েশন ইন ওয়ান ভেরিয়েবল। দেখেন কথাটা মনোযোগ দিয়ে খেয়াল করেন। এক চলক বিশিষ্ট সমীকরণ সমাধান। এখন এক চলক মানে এক গাত না। আপনাদের এরকম আমরা যদি বলি এক্স স্কোয়ার প্লাস 2 = 0, আবার এক্স প্লাস ওয়াই = 0, বা এক্স স্কোয়ার = 1, ঠিক আছে? তো এটা কিন্তু এক চলক বিশিষ্ট না, এখানে চলক হলো দুটি, একটা এক্স আর একটা হলো কি ওয়াই। ঘাত এক ঠিক আছে, কিন্তু চলক একটা না। তাহলে এই ধরনের সমীকরণ না। এটা কিন্তু এক চলক বিশিষ্ট সমীকরণ, এটা এক চলক বিশিষ্ট সমীকরণ, কারণ এখানে চলক হলো একটা শুধু এক্স, এটাও কি এক্স। তাহলে এগুলো হলো এক চলক বিশিষ্ট সমীকরণ। সেটা সেটা শুধু স্কোয়ার থাকবে তাও কিন্তু না। x³ + x - 1 = 0, এটাও কিন্তু এক চলক বিশিষ্ট সমীকরণ। তো আমাদের এখানে এক চলক বিশিষ্ট সমীকরণ হলো আজকের টপিক, সলিউশন অফ ইকুয়েশন ইন ওয়ান ভেরিয়েবল, এক চলক বিশিষ্ট সমীকরণ সমাধান। তো এখানে কতগুলো মেথড রয়েছে, সেটা হলো বাইসেকশন অ্যালগরিদম বা বাইসেকশন মেথড, বাংলা বলা হয় দ্বিবিভক্ত পদ্ধতি। আরেকটি হলো মেথড অফ ফলস পজিশন। 3 নম্বরটি হলো ফিক্সড পয়েন্ট ইটারেশন, ঠিক আছে, এটা আকৃতি পদ্ধতি বলা হয়। আরেকটি হলো নিউটন র্যাপসন মেথড। এই 4টি পদ্ধতি সবচেয়ে বেশি ব্যবহার করা হয় এই এক চলক বিশিষ্ট সমীকরণ সমাধানের জন্য। আর কনভার্জেন্স অ্যানালাইসিস, অর্থাৎ এখানে আমরা এরর অ্যানালাইসিস করি যে কোন মেথডে কতটুকু সঠিক অ্যান্সার বের হয়েছে এবং এখানে এররটা কতটুকু, অর্থাৎ এক্সাক্ট সলিউশন আর একটা হলো নিউমেরিক্যাল সলিউশন। আর এই দুটো ডিফারেন্সটাকে আমরা বলি এরর অ্যানালাইসিস, মানে এখানে কতটুকু এরর হলো, নিউমেরিক্যাল এরর বলা হয়। তো সেটা কনভার্জেন্স আলোচনা করা হয়। তো এই টপিকস গুলো আমরা আজকে শিখবো। এখন রিটেনের জন্য হলে কিন্তু আমরা এক একটা টপিকস নিয়ে এক একটা ক্লাস নিই, যেমন বাইসেকশন অ্যালগরিদম, এটা বুঝতে কিন্তু ফুল ম্যাথ কিভাবে সলভ করতে হয় সেটা আমাদেরকে জানতে হয়। কিন্তু আপনাদের এমসিকিউ জন্য সিস্টেম আলাদা, সেখানে কিন্তু আপনাদের পুরো ম্যাথ সলভ করার কোনো দরকার নেই, আপনারা শুধু মেথডটা জানবেন, এটাই পরীক্ষা আসবে। 49তম বিসিএস এর জন্য আমি কিন্তু বারবারই আপনাদেরকে সিলেবাস ধরে বলেছিলাম যে এভাবে পড়বেন, টপিক ধরে ধরে বেসিক গুলা পড়বেন, ফর্মুলা গুলা শিখবেন, ছোট ছোট ম্যাথ গুলা করবেন, এখান থেকে 100% কমন পাবেন। আমাদের যে বই ছিল এবং পিডিএফ ছিল, তো সেটা সেখান থেকে কিন্তু 100 মার্কসের মধ্যে 80 করে কমন ছিল সাবজেক্টিভ ম্যাথে, ঠিক আছে? তো আপনারা নিশ্চিন্তে, আমাদের কথাগুলো কিন্তু রেকর্ড থাকবে, আমার কথাগুলো আপনারা পরে মিলিয়ে দেখবেন যে নিবন্ধনের পরে। ইনশাল্লাহ আপনারা যদি ফলো করেন আমার কথাগুলো, 90+ কমন পাবেন সাবজেক্টিভ ম্যাথে, 100 এর মধ্যে। তো এখানে আপনারা এভাবে টপিক ধরে ধরে শিখতে হবে। আমরা প্রথমে বাইসেকশন অ্যালগরিদম বা বাইসেকশন মেথড দেখবো, তারপর মেথড অফ ট্রান্সপোজিশন দেখবো, তারপর ফিক্সড পয়েন্ট ইটারেশন দেখবো, তারপর নিউটন র্যাপসন মেথড দেখবো। এই 4টা মেথড কোন ফর্মুলা দিয়ে করা হয়, কোন নিয়মে করা হয় সেগুলো শিখবো, এবং সেই রিলেটেড এমসিকিউ গুলো দেখবো, অর্থাৎ ব্যাপক আলোচনা এবং এমসিকিউ। এরপর আমরা কনভার্জেন্স অ্যানালাইসিস দেখবো। আর পরবর্তীতে যে ইন্টারপোলেশন এন্ড পলিনোমিয়াল অ্যাপ্রক্সিমেশন আছে, এক্সট্রাপোলেশন, ওগুলো হলো আলাদা টপিকস। সেটা নিউমেরিক্যাল অ্যানালাইসিস এর পার্ট, কিন্তু এটা থেকে আলাদা। এটা হলো ইকুয়েশন সমাধান সলিউশন, এটা কিন্তু ইকুয়েশন সলিউশন না, এটা হলো ইন্টারপোলেশন এক্সট্রাপোলেশন, এটা আমরা ডেরিভেটিভ ইউজ করে ব্যবহার করি, এটা আলাদা ক্লাস হবে। তো আজকে হলো আমরা এই টপিকটা আলোচনা করব। তো আমরা সরাসরি ক্লাসে চলে যাই। দেখেন নিউমেরিক্যাল অ্যানালাইসিস জিনিসটা কি? এটা জাস্ট একটু আইডিয়া জেনে রাখবেন। নিউমেরিক্যাল অ্যানালাইসিস হলো গণিতের একটি শাখা যেখানে অ্যাপ্রক্সিমেট মান বের করা হয়, হ্যাঁ, আসল মান, ঠিক আছে? আর এটার মাধ্যমে, এই পদ্ধতির মাধ্যমে বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান করা হয়, অর্থাৎ যেসব সমস্যার সঠিক সমাধান বের করা কঠিন বা অসম্ভব। ধরেন আপনারা যদি এরকম একটা ইকুয়েশন সলভ করেন, এটা কিন্তু
সমাধান করা অনেক কঠিন, তাই না? কারণ এটা জেনারেলি আমরা এখানে মিডল টার্ম মেথড বা কোয়াড্রেটিক ফর্মুলা দ্বিঘাত সমীকরণ করে করতে পারি না, যেমন এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0। এটাকে কিন্তু সহজে আমরা দ্বিঘাত সমীকরণ দেখতে পারি। করতে এরকম অনেক বড় বড় কঠিন ইকুয়েশন আছে, ঠিক আছে, যেগুলা আপনার আহ, আমরা নিউমেরিক্যাল অ্যানালাইসিস ব্যতীত অন্য কোনো মেথড ছাড়া করতে পারবো না। তো এখানে আপনাদের সংজ্ঞা, তারপর এর ব্যবহারগুলো আছে, এগুলো দেখতে পারেন, এটা কেন প্রয়োজন, এগুলো আপনারা একটু মানে হালকা দেখতে পারেন, এগুলো তো সিরিয়াস কিছু না। আর এখানে আপনাদের মেইন যে বিষয়গুলো সেটা হলো রুট ফাইন্ডিং, মূল নির্ণয় অর্থাৎ সমাধান বের করা। রুট ফাইন্ডিং জিনিসটা কি? ধরেন আপনারা একটা ইকুয়েশন সলভ করলেন, তাহলে এটা সলভ করার পরে একটা সমাধান পাবেন, এই সমাধানগুলোকে বলা হয় রুট। ধরেন এক্স এর মান আপনারা পেয়েছেন কত, ধরেন ফর এক্সাম্পল এক্স এর মান হলো 2,3, এগুলোকে বলা হয় রুট বা কি মূল, ঠিক আছে। তো এই রুট ফাইন্ডিং মেথড হলো বাইসেকশন মেথড, রেগুলার কসি মেথড, নিউটন র্যাপসন মেথড। আবার সলিউশন অফ লিনিয়ার ইকুয়েশনস, হ্যাঁ, রৈখিক সমীকরণ সমাধানের জন্য গজ এলিমিনেশন আছে, গজ জর্ডান আছে, হ্যাঁ, এলইউ ডিকম্পোজিশন আছে, বিভিন্ন রকম মেথড আছে। এরপর ইন্টারপোলেশন, আত্মপ্রক্ষেপণ বলা হয় বাংলায়, এটা হলো নিউটনস ফরওয়ার্ড এন্ড ব্যাকওয়ার্ড ফর্মুলা। এরপর ল্যাগ্রাঞ্জ ইন্টারপোলেশন রয়েছে, নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশনের মধ্যে ফরওয়ার্ড ডিফারেন্স, ব্যাকওয়ার্ড ডিফারেন্স, সেন্ট্রাল ডিফারেন্স রয়েছে। তারপর ইন্টিগ্রেশনের মধ্যে ট্রাপিজয়েডাল রুল, সিম্পসন ওয়ান থার্ড রুল, সিম্পসন 3/8 রুল। আরেকটা রুল রয়েছে সেটা হলো অয়েডাস রুল, সেটা অবশ্য কম ব্যবহার করা হয়। এরপর এরর অ্যানালাইসিস এর মধ্যে রয়েছে অ্যাবসলিউট এরর, রিলেটিভ এরর, ট্রানজিশন এরর। কিন্তু এগুলো আপনাদের জাস্ট জানার জন্য, এগুলো থেকে এমসিকিউ ওরকম আসবে না, যেহেতু আপনারা নিউমেরিক্যাল অ্যানালাইসিস শিখবেন বা আপনারা জানেন, কিন্তু আমরা ধরে নিব যে আপনারা জানেন না বা আপনারা জানেন ভুলে গেছেন, সেই হিসেবে আমরা কিন্তু পড়াবো। এখন আমরা যদি আগে বলি হ্যাঁ আপনারা তো এগুলো শিখে আসছেন, আপনারা সবগুলো জানেন, আমরা মানে ট্রেনে চলে গেলাম, তা কিন্তু না। তো এগুলো তো সময় দেওয়ার দরকার নেই, কারণ এগুলো জাস্ট নিউমেরিক্যাল অ্যানালাইসিস এর পার্ট। আমাদের কিন্তু মেইন টপিকস যেগুলো সেটা আমরা সিলেবাসে দেখি। আমাদের মেইন টপিকস হলো বাইসেকশন অ্যালগরিদম, মেথড অফ ফলস পজিশন, ফিক্সড পয়েন্ট ইটারেশন, নিউটন রাফসন মেথড। এই চারটি মেথড আমরা শিখবো যে কোন মেথডে কি করা হয় বা কোন মেথডে কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করা হয়। দেখেন প্রথমটা হলো বাইসেকশন মেথড বা বাংলা বলা হয় দ্বিবিভক্ত পদ্ধতি। তো এই পদ্ধতিতে প্রথমে কি হয় জানেন, আপনাদেরকে একটা ইন্টারভাল নিতে হবে, আমি একটু পরে দেখাবো, এ বি ইন্টারভাল নিতে হবে। এরপর এফ এ কমা এফ বি, সরি এফ এ ডট এফ বি, এই দুটার গুণফল যদি শূন্য থেকে ছোট হয় অর্থাৎ নেগেটিভ হয়, ঠিক আছে, তাহলে ইন্টারভ্যালের দুই প্রান্তে ফাংশনের কি চিহ্ন বিপরীত হবে। তারপর আমরা স্টেপ বাই স্টেপ শুরু করব। ধরেন আমি একটা ইকুয়েশন লিখি, তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে। আমি এখানে একটু সময় দিব, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়ান। তো ধরেন আমি এফ অফ ওয়ান বের করলাম, তাহলে কত হলো, ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ান, কত হয়, ওয়ান, পজিটিভ। আচ্ছা এফ অফ টু বের করলাম, টু স্কোয়ার মানে হলো ফোর, টু প্লাস মাইনাস ওয়ান, তাহলে এটাও কি আসতেছে, পজিটিভ আসতেছে, তাই না? এটাও পজিটিভ আসতেছে, সিক্স মাইনাস ওয়ান, ফাইভ। তাহলে এফ এ ডট এফ বি মানে এফ অফ ওয়ান ডট এফ টু, ওয়ান আর ফাইভ গুণ করলে কি গ্রেটার দ্যান জিরো হয়ে যায়, পজিটিভ হয়ে যায়। তাহলে কিন্তু আমরা ওয়ান এবং টু এর মধ্যে এ বি, এই যে এ বি ওয়ান এবং টু, হ্যাঁ, তাহলে এখানে ওয়ান টু নেওয়া যাবে না। এখন ওয়ান টু যদি না নেওয়া যায়, তাহলে আমরা দেখি, আমরা তো প্রথমে ওয়ান নিয়েছি, টু নিয়েছি, তাহলে এটার জন্য হচ্ছে না, তাহলে থ্রি নিলেও পজিটিভ আসবে। তাহলে আমরা এমন ভাবে নিতে হবে যাতে একটা পজিটিভ আসে একটা নেগেটিভ আসে, তাহলে এফ অফ টু হবে না। যত বেশি নিবে তত বেশি পজিটিভ আসবে। তাহলে এফ অফ ওয়ান পজিটিভ আর একটা নেগেটিভ আসতে হবে, যেমন এফ অফ যদি আমরা মাইনাস টু নিই, মাইনাস টু নিলেও কি আসবে, ফোর মাইনাস টু মাইনাস ওয়ান, তাও আসতেছে না, পজিটিভ। তার মানে এটার জন্য আমরা সরাসরি এফ অফ এ এফ অফ বি বের করতে পারতেছি না। কিন্তু আমরা যদি আরেকটা ইকুয়েশন ধরি, ধরেন এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। এখন এখানে আমরা বাম পাশে ওয়ান বসাই, ধরেন এফ অফ ওয়ান, এফ অফ এক্স এর মধ্যে বসাই, তাহলে কত হলো, ওয়ান প্লাস ফাইভ মাইনাস ওয়ান, কত হয়, পাঁচ আর একে ছয়, সিক্স মাইনাস ওয়ান, কত হয়, ফাইভ। এটাও পজিটিভ আসে, তাই না?
এটাও পজিটিভ আসে। কিন্তু এফ অফ যদি -1 নিই তাহলে কত আসবে? -1 নিলেও কি 5 আসবে। এটার জন্য হচ্ছে না। তাহলে আমাদেরকে এভাবে নিলে হবে না, আমাদের এমন একটা ফাংশন দিয়ে দিব ওরা যাতে এফ অফ এ এফ অফ বি লেস দ্যান 0 হয়। যেমন আমরা এখানে একটা উদাহরণ দেখি, এই যে এই এক্স কিউব -x -1 = 0। আমি ইচ্ছে করে আপনাদেরকে দুটো দেখাচ্ছি। মানে আমাদের টার্গেট হতে হবে এফ অফ এ এফ বি গ্রেটার দ্যান 0, অর্থাৎ একটা পজিটিভ একটা নেগেটিভ আসবে। যেমন প্লাসে মাইনাসে কি হয়? নেগেটিভ হয়, লেস দ্যান 0 হয়। আমাদের নেগেটিভ আসতে হবে। এখন দুটাই যদি নেগেটিভ চলে আসে বা দুটাই যদি পজিটিভ আসে সেক্ষেত্রে তো নেগেটিভ পাবো না। এজন্য এমন ভাবে মান নিতে হবে যাতে একটার জন্য পজিটিভ আসে একটার জন্য কি নেগেটিভ আসে। এখন এই যে আমরা যদি এই ফাংশনটা দেখি, দেখেন f of x equals to x cube minus x minus 1 equals to 0। এখানে f of 1 বসান, 1 বসালে কত হবে? 1 minus 1 minus 1, অর্থাৎ -1 পাবো। আবার 2 বসান তাহলে কি আসবে? 5 আসবে। তাহলে 2 কিউব মাইনাস 1, 2 minus 1, 5 আসবে। তাহলে f of a f of b, এখানে a মানে হলো 1, b মানে হলো 2। তাহলে f of a f b কি লেস দ্যান 0 হয়। তাহলে তার মানে আমরা বুঝতে পারবো যে এই সমীকরণ যে সমাধান করব এর একটা রুট বা মূল, অর্থাৎ একটা সমাধান 1 এবং 2 এর মধ্যে আছে, এ বি এর মধ্যে আছে, 1 এবং 2 এর মধ্যে আছে। সেটা 1.2 হতে পারে, 1.9 হতে পারে, 1.5 হতে পারে, 1.3 হতে পারে, কিন্তু সেটা 1 এবং 2 এর মধ্যে থাকবে। এটা হলো বাইসেকশন মেথডের মেইন কথা। অর্থাৎ আমরা এখানে স্টেপটা কিভাবে করব দেখেন, এবার দেখেন। প্রথমে আমাদেরকে একটি ইন্টারভ্যাল নিতে হবে এ বি, যেমন এটার জন্য আমরা নিলাম 1 2। এফ অফ এ এফ বি লেস দ্যান 0 হইতে হবে। হ্যাঁ, আমরা একটু আগে দেখলাম সেটা 0 হয়। এখন অ্যালগরিদমটা কি? অ্যালগরিদম আমরা এই সিস্টেমটাকে মানে একটা ধাপে ধাপে লিখবো, সেটা হলো অ্যালগরিদম। অ্যালগরিদম হলো প্রসেসটাকে আপনাকে দেখানো। প্রথমে একটি প্রাথমিক এ বি নির্বাচন করতে হবে যাতে এফ অফ এ এফ অফ বি লেস দ্যান 0 হয়, সেটা আমরা করলাম। তারপর মধ্যবিন্দু নির্ণয় করার জন্য আমরা এটার এভারেজ করব। যেমন এটার মধ্যবিন্দু আমরা নির্ণয় করব কিভাবে? যেমন একটু আগে যেটা দেখলাম, এই যে উদাহরণটা দেখলাম, একটু খেয়াল করুন মেথডটা। এই যে সি নির্ণয় করব কিভাবে? এখানে এ কত? 1, বি কত? 2। তাহলে সি হলো 1 প্লাস 2 ডিভাইডেড বাই 2, মানে এই দুটার এভারেজ। হ্যাঁ, গড় যেটা 1 প্লাস 2 ডিভাইডেড বাই 2, তাহলে 1.5, এটা হলো সি। তাহলে এই আপনাদের জন্য ইম্পর্টেন্ট হলো যে বাইসেকশন মেথডে আমরা মধ্যবিন্দু কিভাবে বের করি। সেটা হলো এই যে এ বি এর এভারেজ করে a প্লাস বি ডিভাইডেড বাই 2, এই এই ফর্মুলা দিয়ে। এই জন্য এটা নাম হলো দ্বি-বিভক্ত পদ্ধতি, অর্থাৎ বাইসেকশন মেথড। তো এখানে আপনারা ফুল ম্যাথ সলভ করার দরকার নেই, আপনাদেরকে শুধু এই অ্যালগরিদমটা জানতে হবে। অ্যালগরিদমটা পরীক্ষা আসবে। এমসিকিউ কি রকম আসবে সেটা আমি একটু পরে ব্যাখ্যা সহ দেখাবো। তো আপনারা এখান থেকে কি কি জানবেন সেটা হলো বাইসেকশন মেথড। এখানে নিয়মটা কি? এফ অফ এ এফ অফ বি লেস দ্যান 0 হতে হবে। আর মধ্যবিন্দু নির্ণয় করার জন্য আমরা সি দুটার এভারেজটা বা গড় নিব। ঠিক আছে? আবার এফ অফ সি যদি 0 হয়, হ্যাঁ সি হলো মূল, তখন আমরা স্টপ করে দিব, কিন্তু সেটা আমাদের দরকার নেই। কারণ হলো সেটা আমরা ম্যাথ সলভ করার পরে পাবো, আর একটা ম্যাথ সলভ করতে আমাদের প্রায় আধা ঘন্টা সময় লাগবে। সেটা তো সম্ভব না, আমাদের সেগুলো দিবেও না। সুবিধা অসুবিধা গুলো একটু দেখে নিবেন। হ্যাঁ, তারপর উদাহরণটা তো আপনাদেরকে দেখালাম, এখানে আর সময় দেওয়ার দরকার নেই আপনাদের। আমি আপনাদেরকে এমসিকিউটা দেখাই, তার সরাসরি এমসিকিউ চলে যায়, পরবর্তীতে আবার মেথডে আসবো। আমরা একটু এমসিকিউ গুলো দেখি। দেখো, এই নিউমেরিক্যাল অ্যানালাইসিস এটা কি নিয়ে কাজ করে? মানে আমরা একটু আগে কি কি শিখলাম? নিউমেরিক্যাল অ্যানালাইসিস এর বেসিক এবং বাইসেকশন মেথড, এই দুটার উপরে এমসিকিউ গুলো একটু দেখি। দেখেন, নিউমেরিক্যাল অ্যানালাইসিস কি নিয়ে কাজ করে? এক্সাক্ট সলিউশন না, আমরা তো কখনোই না, আমরা তো প্রথমেই বলছি এটা এক্সাক্ট সলিউশন নিয়ে কাজ করে না। এটা আনুমানিক সমাধান, অ্যাপ্রক্সিমেট সলিউশন নিয়ে কাজ করবে। ঠিক আছে? এরপর কোন ক্ষেত্রে নিউমেরিক্যাল অ্যানালাইসিস বেশি ব্যবহার করা হয়? ইঞ্জিনিয়ারিং এ বেশি ব্যবহার করা হয়। আপনারা দেখবেন উচ্চতর বিসিএস এ, হ্যাঁ, একটা ব্যবহার আসছিল, কোন একটা অধ্যায়ের একটা ব্যবহার, যেটা কোথায় ব্যবহার করা হয়। তো আপনারা অ্যাপ্লিকেশনটাও দেখে নিবেন। আচ্ছা, এরপর সলিউশন অফ ইকুয়েশন ইন ওয়ান ভেরিয়েবল, আমাদের মেইন টপিক যেটা, এই যে দেখেন আমাদের সিলেবাসে দেওয়া আছে। মানে এটা বলতে কি বোঝায় এটা একটু দেখে নিবেন। সেটা আমাদের এখানে আছে, আমাদের পিডিএফ পড়লে আপনাদের আলাদাভাবে আর কোনো বই গাইড কিছু ঘাটাঘাটি করার কোনো দরকার হবে না। আপনারা আমাদের নোট গুলো পড়লে এনাফ। এই যে দেখেন সলিউশন অফ ইকুয়েশন ইন ওয়ান ভেরিয়েবল, এটা বলতে কি বোঝায়? এটা হলো একটি চলকের সমীকরণের মূল নির্ণয়।
হ্যাঁ, একাধিক চলক না, একাধিক চলক হলে তো এক্স ওয়াই থাকবে, এখানে শুধুমাত্র এক্স থাকবে। এরপর দেখেন কোনটি নন লিনিয়ার ইকুয়েশনের উদাহরণ। নন লিনিয়ার মানে কি? লিনিয়ার মানে হলো এক্স এর পাওয়ার হলো ওয়ান, এগুলো সব লিনিয়ার। আর এটা কিন্তু লিনিয়ার না, এটা হলো কোয়াড্রেটিক, এটা এক্স এর পাওয়ার টু। সেই জন্য আপনারা এখানে জাস্ট একটা হালকা এই দুটা দেখে নিবেন যে নিউমেরিক্যাল অ্যানালাইসিস কি, এটা ব্যবহার কোথায়, সলিউশন অফ ইকুয়েশন ইন ওয়ান ভেরিয়েবল এটা বলতে কি বোঝায়। এরপর হলো বাইসেকশন অ্যালগরিদম থেকে আমরা যেটা শিখলাম সে রিলেটেড এমসিকিউ গুলো এখন দেখবো, দেখেন কি কি রকম আসতে পারে। বাইসেকশন মেথড কোন ধরনের সমীকরণ মূল নির্ণয় ব্যবহার করা হয়? নন লিনিয়ার ইকুয়েশন। দেখেন কারণ এটা একটা নিউমেরিক্যাল মেথড যা নন লিনিয়ার ইকুয়েশনের মূল অর্থাৎ সমাধান করতে ব্যবহার করা হয়। এখানে ফাংশনটি ধারাবাহিক এবং দুই প্রান্তে বিপরীত চিহ্ন ধারণ করে। এই যে আপনাদেরকে একটু আগে বললাম, এফ অফ এ যদি পজিটিভ হয় এফ অফ বি নেগেটিভ হবে, বা এফ অফ এ নেগেটিভ হলে এফ অফ বি কি পজিটিভ হবে। এটা হলো নন লিনিয়ার ইকুয়েশন, ঠিক আছে। আমি আপনাদের একটা দেখাই, ধরেন নন লিনিয়ার কেন বলা হলো, x প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, এটা একটা লিনিয়ার ইকুয়েশন অর্থাৎ x এর পাওয়ার ওয়ান। এই ধরনের ইকুয়েশন কখনো বাইসেকশন মেথডে সলভ করা যাবে না, এটা নন লিনিয়ার হতে হবে। যেমন এটা একটা নন লিনিয়ার ইকুয়েশন অর্থাৎ এক ধাপ বিশিষ্ট সমীকরণ কখনো বাইসেকশন মেথডে করা যাবে না। এই ধরনের সমীকরণ বাইসেকশন মেথডে সলভ করা যাবে না, ঠিক আছে। এরপর আমরা যদি দেখি বাইসেকশন মেথডে মূল পাওয়ার জন্য কোন শর্তটি অবশ্যই এই ইন্টারভ্যালের মধ্যে থাকতে হবে, ওই যেটা খুবই গুরুত্বপূর্ণ, এফ অফ এ এফ বি লেস দ্যান জিরো, ঠিক আছে। অর্থাৎ এই দুটার গুণফল কি হতে হবে? নেগেটিভ হতে হবে। আচ্ছা, বাইসেকশন মেথডে কনভার্স ধরন কি ধরনের? এটা লিনিয়ার কনভার্জেন্ট হয়, ওগুলো আমরা সলভ করলে পাই। আপনারা সেটা আস্তে আস্তে দেখবেন যে মানে লিনিয়ার কনভার্জেন্স রেজাল্টটা কিন্তু বাইসেকশন মেথডের প্রতিটি ইটারেশনে ইন্টারভাল অর্ধেক হয়ে যায়, কারণ আমরা ফর্মুলা ইউজ করি কি c ইকুয়ালস টু a প্লাস b বাই 2, যার ফলে ত্রুটি ধীরে ধীরে সরলরৈখিক হারে ঠিক কমে থাকে। তাই কনভার্জেন্স ধরন হলো লিনিয়ার কনভার্জেন্স। আপনারা এগুলো সলভ করলে পাবেন, কিন্তু আপনাদের তো সলভ করার দরকার নেই। আপনারা শুধু এই যে দেখেন আপনাদের লাস্টে একটা টপিকস আছে, সেটা হলো কি কনভার্জেন্স অ্যানালাইসিস। এই জন্য প্রত্যেকটা মেথডের কনভার্জেন্স কোন ধরনের হয় সেটা কিন্তু আপনারা জেনে রাখবেন। তাহলে বাইজেকশন মেথডের কনভার্জেন্স কোন ধরনের হবে? সেটা হলো লিনিয়ার কনভার্জেন্স। আচ্ছা, বাইজেকশন মেথডে কোন ধাপটি বারবার পুনরাবৃত্তি করা হয়? ওই যে ইন্টার ডিভিশন এন্ড মিড পয়েন্ট ক্যালকুলেশন। মানে কি এর দুটো কি বুঝ আমি আপনাদেরকে দেখাই। আমরা বাইজেকশন মেথডে মানে যদি ধরেন 1 2 a b 1 2 है, আমরা f of 1 f of 2 বের করি বারবার, তারপর আমরা f of 1 আর f of 2 গুণ করি সেটা দেখি লেস দ্যান 0 কিনা, তারপর আমরা c বের করি কি এটার এভারেজ দিয়ে। এই কাজটাই বারবার করা হয়, ঠিক আছে। এটা হলো মিড পয়েন্ট বের করার নিয়ম, c a প্লাস b বাই 2। এই জন্য আমরা লিখি ইন্টারভাল ডিভিশন এন্ড মিড পয়েন্ট ক্যালকুলেশন। তাহলে আমাদের ইন্টারভাল এখানে কি কি a b, বা এখানে a b মতো 1 2, আর মিড পয়েন্ট ক্যালকুলেশন করে আমরা c দিই। এরপর আমরা যদি দেখি, দেখেন বাইসেকশন মেথডের সুবিধা কোনটি? ওই যে সর্বদা কনভার্জ নিশ্চিত, এটা সবসময় কনভার্জ করে। এখন কিভাবে কনভার্জ করে এটা করতে হলে তো ফুল ম্যাথ আমাদেরকে করতে হবে, সেটা আমাদের দরকার নেই। আপনারা শুধু ওই ইয়েটা রাখবেন, মনে রাখবেন আর কি। নিচের কোনটি বাইসেকশন মেথডের অসুবিধা? কি অসুবিধা? দেখেন এটা ধীরে কনভার্জ হয়, ঠিক আছে। তারপর ফাংশন কন্টিনিউয়াস হতে হবে, তারপর ইন্টারভাল ঠিকভাবে না থাকলে কাজ করবে না, ঠিক আছে। এগুলো সবগুলো কি অসুবিধা। কেন অসুবিধা? ফাংশন যদি কন্টিনিউয়াস না হয়, ধরেন ডিসকন্টিনিউয়াস হয়, হ্যাঁ, কন্টিনিউয়াস ফাংশন মানে কি কোনো ফাংশন ব্রেক হবে না, ওই ধরনের ফাংশনের ক্ষেত্রে সেটা হবে না। যদি ফাংশন কন্টিনিউয়াস না হয় তখন কিন্তু আর বাইজেকশন মেথড অ্যাপ্লাই করা যাবে না, এটা একটা অসুবিধা। আর কনভার্জ ধীরে ধীরে হয়, এটা আমি নিলাম 1 ইন্টারভ্যাল, কেউ নিল 1 এফ অফ 1 আর একটা এফ অফ 4 বের করলো, এটার জন্য পজিটিভ আর এটা ধরেন নেগেটিভ আসলো, তখন এফ অফ এ এফ বি লেস দ্যান 0 ঠিক আছে, কিন্তু
রুটটা তো 1 এবং 4 এর মধ্যে, তাহলে এখানে এরর অনেক বেশি। তার 1 এবং 4 এর মধ্যে 1.2 হতে পারে, 3.5 হতে পারে, অনেক কিছু হতে পারে, অনেক গ্যাপ এখানে। এই জন্য এখানে যদি আমরা লিমিটিং ভ্যালুটা ঠিকভাবে না আনি, এ বিটা ইন্টারভালটা ঠিকভাবে না আনি, সেক্ষেত্রে কিন্তু কি কাজ করবে না। সবগুলাই কি এর অসুবিধা। ঠিক আছে, এখানে ডিটেলস দেওয়া আছে। আচ্ছা, এখানে আর আপনাদের মেইন তেমন কিছু দরকার নেই। এরপর আরেকটা মেথড হলো মেথড অফ ফলস পজিশন। ঠিক আছে, আপনাদের এই যে দেখেন আমরা সিরিয়ালে যাচ্ছি। 2 নম্বর টপিক হলো মেথড অফ ফলস পজিশন। এটা আরেকটা মেথড। তো আমরা এখানে একটু খেয়াল করি ফলস পজিশন মেথডটা কি। আমাদের নিউমেরিক্যাল অ্যানালাইসিস আমরা দেখলাম, বাইসেকশন অ্যালগরিদমটাও দেখলাম। ফলস পজিশন দেখেন, এটা হলো কি রুট ফাইন্ডিং টেকনিক বাইসেকশন মেথডের উন্নত রূপ। দেখেন বাইসেকশন মেথড যে রকম, এটা প্রায় একই রকম, শুধু একটা জায়গায় ডিফারেন্স। আগের মতো এ বি ইন্টারভ্যাল নিতে হবে, এফ অফ এ এফ বি লেস দ্যান 0 হইতে হবে, এটা সব ঠিক আছে। কিন্তু এটি ব্যবহার করা এফ এক্স ইকুয়াল টু 0 এর আনুমানিক মূল নির্ণয় করার জন্য ব্যবহার হয়। যেমন আমরা অ্যালগরিদমটা দেখলে বুঝতে পারবো। দেখেন এই বাইজেকশন মেথডের পরে ফার্স্ট পজিশনের অ্যালগরিদমটা দেখতে দেখেন। এই যে ইন্টারভ্যাল এ বি চিহ্নিত করা, যেখানে কি এফ অফ এ এফ বি লেস দ্যান 0, এটা ঠিক আছে। কিন্তু বাইজেকশন মেথডে আমরা সি বের করার জন্য এভারেজ করি। এখানে কিন্তু এভারেজ করা হয় না, এখানে সরাসরি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করা হয়। হ্যাঁ, বি মাইনাস এফ বি ইন্টু বি মাইনাস এ ডিভাইড বাই এফ বি মাইনাস এফ অফ এ। আপনার এই ফর্মুলাটা সরাসরি মনে রাখবেন, এটা হলো ডিফারেন্স। ঠিক আছে, বাইসেকশন মেথডে মধ্যমান বের করা হয় সি ইকুয়াল টু এ প্লাস বি বাই 2, আর এখানে এটা ইউজ করা হয়। এটা হলো ডিফারেন্স। আবার এফ সি যদি 0 হয় তাহলে সি হলো মূল, এটা স্টপ। ঠিক বাইসেকশন মেথড। তাহলে এটাই হলো পার্থক্য, আর তেমন কিছু নাই। আমি আপনাদেরকে এমসিকিউ গুলো দেখাই ফার্স্ট পজিশন থেকে। এই যে আমরা সিরিয়ালে দেখি, এই দেখেন মেথড অফ ফার্স্ট পজিশন কোন ধরনের সমীকরণের রুট খুঁজে বের করতে ব্যবহার করা হয়, সেটা হলো কি নন লিনিয়ার ইকুয়েশন। আপনারা জানেন একটু আগে আমরা শিখেছি বাইসেকশন মেথডও কি নন লিনিয়ার হইতে হবে, অর্থাৎ পাওয়ার যদি এক হয়, এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টু, এই ধরনের ইকুয়েশন সমাধান করতে কিন্তু সেটা ব্যবহার করা হয় না। সেটা হলো লিনিয়ার ইকুয়েশন হলে এক্স এর পাওয়ার হলো ওয়ান, আর যদি নন লিনিয়ার হয় ওয়ান ব্যতীত এক্স স্কোয়ার এক্স কিউব এরকম। এই ধরনের সমীকরণের সমাধান করার জন্য আমরা ফার্স্ট পজিশন ইউজ করি, বাইসেকশন মেথডও ইউজ করি। এখন আপনাদের এখানে ডিফারেন্স হলো এখানে মেথড অফ ফার্স্ট পজিশনে অ্যাপ্রক্সিমেট নির্ণয়ের জন্য কোন সূত্র ব্যবহার করা হয়, তখন আপনারা সরাসরি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবেন। আর যদি এখানে থাকে যে বাইসেকশন মেথডে অ্যাপ্রক্সিমেট রুট নির্ণয়ের জন্য কোন সূত্রটি ব্যবহার করা হয়, তখন লিখবেন সি ইকুয়াল টু এ প্লাস বি বাই 2, তখন আর এটা হবে না। এটা হলো ডিফারেন্স, আর কিছু না। ঠিক আছে, এই যেখানে ব্যাখ্যা দেওয়া আছে সুন্দর করে। আবার দেখেন মেথড অফ ফার্স্ট পজিশনের কনভার্জেন্স কোন ধরনের, লিনিয়ার কনভার্জেন্স। কারণ আপনারা জানেন একটু আগে আমরা দেখতে বাইফার্কেশন মেথডের কনভার্জেন্সও কি ধরনের হয়, লিনিয়ার কনভার্জেন্স হয়। ফার্স্ট পজিশনের কনভার্জেন্সও কি হবে, লিনিয়ার হবে। আবার নিচের কোনটি মেথড অফ ফার্স্ট পজিশনের সুবিধা নয়, তো বাইসেকশনের তুলনায় দ্রুত কনভার্জ করে। ঠিক আছে, এটা একটা সুবিধা, হ্যাঁ এটা ঠিক আছে। আবার ইন্টারভ্যাল চিহ্ন পরীক্ষা করে শুরু করতে হয়, যে এফ অফ এ এফ বি লেস দ্যান 0 হয় কিনা, এটা একটা সুবিধা আছে। আবার সহজ এবং সরলরেখা ইন্টারপোলেশন ব্যবহার করে, কিন্তু ফাংশন কন্টিনিউয়াস না হলেও কাজ করে। এটা কি, এটা কিন্তু সুবিধা না। কারণ হলো এই দেখেন ফাংশন কন্টিনিউয়াস না হলেও কাজ করে। তাহলে এটা আমরা যে কন্টিনিউয়াস ফাংশনের জন্য সাধারণত এই কাজটি করি, কিন্তু এটা যদি কন্টিনিউয়াস না হয় তখনও কিন্তু এটা কি কাজ করে। এই দেখেন এখানে আমরা দেখি এর বাকি বিকল্পগুলো কি, বাইসেকশনের তুলনায় কনভার্স কিছুটা দ্রুত হয়, শুরুতে ইন্টারভাল চিহ্ন পরীক্ষা করা দরকার, আর সরলরেখা ইন্টারপোলেশন ব্যবহার করা, সবই কি সুবিধা। কিন্তু এটা কন্টিনিউয়াস ডিসকন্টিনিউয়াস সবার জন্য কাজ করে, এটা কিন্তু কি সুবিধা না। কারণ তখন আমরা ফাংশনটাকে আইডেন্টিফাই করতে পারি এটা কি কন্টিনিউয়াস ফাংশন না ডিসকন্টিনিউয়াস ফাংশন। আচ্ছা, কোন শর্ত থাকা প্রয়োজন ইন্টারভেল এ বি এর জন্য মেথড অফ পসিবিলিটিশন ব্যবহার করতে হবে আগের মতো। মানে এ বি ইন্টারভেলে আমরা কোন কন্ডিশন অ্যাপ্লাই করব, এফ অফ এ এফ বি লেস দ্যান 0। বাইসেকশন মেথডও কিন্তু সেম।
আচ্ছা, নিচের কোনটি মেথড অফ ট্রান্সপোজিশনের অসুবিধা? অসুবিধা কি? কখনো কখনো রুট ধীরে ধীরে কনভার্স করে, আর ইন্টারভেল ভুল হলে কাজ করবে না, এটা কি বাইসেকশন মেথডও আছে। ঠিক আছে, ফাংশন কন্টিনিউয়াস হতে হবে, তাহলে কি সবগুলো হতে হবে। আচ্ছা, কন্টিনিউয়াস হতে হবে। আচ্ছা, এখানে তুমি খেয়াল করি আমরা, এই কয় নাম্বার এটা? 6 নাম্বার। এরপর আমরা 7 নাম্বারে যাই, দেখেন। আচ্ছা, এরপর হলো ফিক্স পয়েন্ট ইটারেশন। ফিক্স পয়েন্ট ইটারেশন, আমি আপনাদের একটা কথা বলি যে আপনাদের এখানে মেইনলি আসবে ফর্মুলা গুলো, ঠিক আছে? ফর্মুলা গুলো মাথায় রাখবেন, আর মেথডটা একটু মাথায় রাখবেন, আপনার ফুল ম্যাথ সলভ করার কোনো দরকার নেই। ফিক্স পয়েন্ট ইটারেশন এটা মানে কি? ফিক্স পয়েন্ট ইটারেশন হলো রুট ফাইন্ডিং মেথড, যেখানে f(x = 0) কে আবার পুনরায় আমরা এভাবে লিখি x = gx, এভাবে লিখি কেন? এই যে দেখেন, আমি একটা ইকুয়েশন দেখাই, আছে আমার লেখা আছে, এই যে দেখেন, ধরেন x³ + x + 1 = 0। হ্যাঁ, এটাকে আমরা লিখতে পারি x = 1 - x³। x এর মানে কি? এটা gx এর ফাংশন, তাহলে লিখতে পারি কি 1 - x³। অর্থাৎ যে ফাংশনটা f(x = 0) দেওয়া থাকবে, এটাকে আমরা লিখবো কি gx আকারে। f(x = 0) থাকলে আমরা সেটাকে কি লিখতে পারবো, এই যে এরকম, এই x = কি gx আকারে। ঠিক আছে, এটা হলো ফিক্স পয়েন্ট ইটারেশন। এখন আপনাদের এমসিকিউ আসবে যে এখানে কিভাবে লিখতে হয়, x = gx আকারে। তারপর এখানে আমরা দাবটা কোন ফর্মুলা ইউজ করি, xn + 1 = g(xn), এই যে ফর্মুলার সূত্র ব্যবহার করি ফিক্স পয়েন্ট ইটারেশন। আমি আবারও গ্যারান্টি দিয়ে বলি, আপনাদের এখানে ফর্মুলা থেকে অবশ্যই এমসিকিউ থাকবে। এখন দাবটা কি? প্রথমে f(x = 0) কে পুনর্লিখন করে x = dx আকারে লিখতে হবে। কিভাবে? একটু আগে যেভাবে দেখাচ্ছি, বা আমি আরেকটা দেখাই। ধরেন x² + x + 2 = 0, আমরা এখান থেকে লিখতে পারি x = -2 - x²। তার মানে এটা কি x = gx, এই আকারে নিয়ে যেতে হবে। নেওয়ার পরে আপনাদেরকে এখানে x নট বের করতে হবে, তারপর ইটারেশন করার জন্য এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব, তারপর কনভার্জেন্স করার জন্য এটা অ্যাপ্লাই করব। জাস্ট এটা ফর্মুলা গুলো মনে রাখবেন। এখন আমরা ফর্মুলা দিয়ে তো ম্যাথ দেখানোর দরকার নেই, কারণ এক একটা ম্যাথ অনেক বড়, এটা দিয়ে আসলে সম্ভব না। আপনারা শুধু মেথড গুলো মনে রাখবেন। আর এটা কনভার্জেন্স কন্ডিশন হলো কি, ফিক্সড পয়েন্ট ইটারেশন কনভার্জ করবে কখন? যখন এটা ডেরিভেটিভ লেস দ্যান 1 হয়, ওই ইন্টারভ্যালের মধ্যে জি প্রাইম এক্স লেস দ্যান 1 হয়। জি প্রাইম এক্স মানে কি? দেখেন, আমি এখানে দেখাই, যেমন এটা gx কত 1 - x³, এটা ডেরিভেটিভ করলে কত আসবে 0 - 3x²। এখন ওই ইন্টারভ্যালের মধ্যে যদি এটা নেগেটিভ হয়, জি প্রাইম এক্সটা কি নেগেটিভ হয়, অর্থাৎ লেস দ্যান 1 হয়, তখন সেটা কি হবে, অবশ্যই কনভার্স করবে। এই কন্ডিশনটা মনে রাখবেন। এই যে দেখেন, এখানে লেখা আছে ফর্মুলা গুলো। তো এটা অনেক সহজ সরল একটা মেথড, আর ডেরিভেটিভের কোনো প্রয়োজন হয় না। আর অসুবিধা হলে কনভার্স দিলে হয়, সবসময় কনভার্স নাও হয়। ঠিক আছে, কারণ কনভার্স করার জন্য এই কন্ডিশনটা প্রয়োজন। তবে এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মেথড হলো বাইসেকশন অ্যালগরিদম, বাইসেকশন মেথড, আর একটা হলো নিউটন রাফসন মেথড। এই দুটো সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, এই দুটো তুলনামূলক সহজ। আর আরেকটি বিষয় হলো, আপনারা দেখবেন যে 17তম নিবন্ধন এবং 18তম নিবন্ধন, এই 2 সালে কিন্তু এই দুটো আসছে। 17তম নিবন্ধনে আসছিল বাইসেকশন মেথড থেকে একটা ম্যাথ, আর 18তম নিবন্ধনে আসছিল নিউটন রাফসন মেথড থেকে একটা ম্যাথ। আপনাদের এমসিকিউর জন্য এই দুটা মেথড খুবই গুরুত্বপূর্ণ, যদিও সিলেবাসে সবগুলো আছে, এই জন্য আমাদেরকে সবগুলো একটু দেখে যেতে হবে। কিন্তু বাইসেকশন মেথড, এই যেটা দ্বিবিভক্ত পদ্ধতি, আর একটু নিউটন রাফসন মেথড। ঠিক আছে, বাইসেকশন কিন্তু কারোর নাম না, এটা হলো c = a + b/2, এটা বাইসেক্ট করে, এই জন্য এখান থেকে বাইসেকশন নামটা আসছে। কিন্তু নিউটন রাফসন মেথড হলো মানুষের নাম, ওখান থেকে আসছে নামটা, কারণ ওরা এটা আবিষ্কার করছে মেথডটা। এখন নিউটন রাফসন মেথডটা কি দেখেন, এখানে হলো f(x = 0) এর মূলের আনুমানিক মান নির্ণয় করতে হবে। আর এটা ফিক্সড পয়েন্ট ইটারেশনের একটা উন্নত রূপ, এবং সাধারণত দ্রুত কনভার্ট হয়, অর্থাৎ ফিক্সড পয়েন্ট ইটারেশন থেকে এটা অনেক কি ভালো কি ফলাফল দেয়। আমি আগে বলেছি সবগুলাই হলো নিউমেরিক্যাল অ্যানালাইসিসে ইকুয়েশন সলভ করা, ধরেন এটা সলভ করবেন। ঠিক আছে,
বাইসেকশন মেথডে आंसर এরকম আসতে পারে 1.2 আসতে পারে, নিউটন রেশনে আসতে পারে 1.223 আসতে পারে। হ্যাঁ, এরপর আপনারা যদি ফিক্সড পয়েন্ট ইটারেশন করেন 1.52 আসতে পারে, এরকম মানে কাছাকাছি মান আসবে, অ্যাকুরেট মান না, অ্যাপ্রক্সিমেট ভ্যালু আসবে। এরপর আমরা এররটা বের, ঠিক আছে, হলো ভেরিয়েবল আছে। মনে রাখবেন নিউমেরিক্যাল অ্যানালাইসিস হলো পরিসংখ্যানের মতো, স্ট্যাটিস্টিক্স এর মতো। তো এখানে মানে অ্যাকুরেট মান পাওয়া যায় না, কাছাকাছি মান পাওয়া যায়। তো এটার জন্য আমরা এক্স নট একটা প্রাথমিক মান বের করবো। এরপর মেইন ফর্মুলা হলো এটা, ইটারেশন করার জন্য দেখেন আমি আপনাদের বলি, আপনাদের পরীক্ষা আসবে যে বাইসেকশন ইটারেশন করার জন্য আমরা কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করি। আবার নিউটন রাফসন মেথডে বাইসেকশন করার ইটারেশন করার জন্য কোন, অর্থাৎ পুনরাবৃত্তি করার জন্য কোন মেথডটা অ্যাপ্লাই করে, অপশন দিয়ে দিই এই যেটা x n plus 1 equals to x r minus f of x n divided by f prime x, আর কনভার্জেন্স করা হয় এই ফর্মুলা দিয়ে। আর কনভার্জেন্স করার কন্ডিশন আছে, কনভার্জ সাধারণত কোয়াড্রেটিক হয়, দেখেন খেয়াল করেন আমাদের এই টপিকসটা কিন্তু এর মধ্যে কিন্তু পড়া হয়ে যাচ্ছে। দেখেন এই জায়গায় আমাদের একটা টপিকস আছে কনভার্জেন্স অ্যানালাইসিস, এই প্রত্যেকটা টপিকসের কনভার্জেন্সটা দেখতে হবে। তো বাইসেকশন মেথড এবং মেথড অফ ফলস মেথড অফ ফলস পজিশন আর ফিক্সড পয়েন্ট ইটারেশন, এগুলো সবগুলো হলো লিনিয়ার। কিন্তু আমাদের যে ইয়েটা আছে নিউটন রাফসন মেথড, এর কনভার্জেন্স সাধারণত কোয়াড্রেটিক হয়, দ্বিঘাত। আর মূলটি যদি সিম্পল রুট হয় এবং f প্রাইম x জিরো না হয় তবে কনভার্জ দ্রুত হয়। এবং অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এগুলো আপনারা দেখতে পারেন, ওগুলা লেস ইম্পর্টেন্ট জানার জন্য দিয়েছে। এখন উদাহরণটা দেখি, আপনারা বলেন স্যার এক্স নটটা কিভাবে বের করবেন। ধরেন এখানে f অফ x হলো এটা, এটা ডেরিভেটিভ করলেন এটা। তো x নটটা আপনারা 1.5, হ্যাঁ, বা 1. এটা একটা আনুমানিক মান ধরে নেবেন, যেটা প্রাথমিক মানটা আমরা ইনিশিয়াল ভ্যালু ধরে নিব। এখানে ধরার পর আমরা এখানে x1 বের করব, x2 বের করব। তো x1 x2 এবারটা কোন ফর্মুলা দিয়ে বের করব, এই যে ফর্মুলাটি। এখানে যখন n এর মান 0 হবে তখন x1 বের হবে, n এর মান 1 দিবেন তখন x2 বের, 1 + 1 2 বের হবে, n এর মান 2 দিবেন x3 বের হবে। এবারে আমরা এই ফর্মুলা গুলো কি ব্যবহার করব। আর প্রথমে একটা আনুমানিক মান ধরে নেবেন এক্স নট। এখন এক্স নটটা কি আন্দাজে করবেন, কারণ কেউ বলতে পারবেন স্যার আমি 1.5 নিলাম আর এরকম 3.5 নিয়ে তাইলে তো হবে না, সেটা কিন্তু অ্যাকুরেট মান হবে না। অ্যান্সার হবে কাছাকাছি হবে কিন্তু এররটা বেশি হবে। আপনারা ওই যে বাইসেকশন মেথডের মধ্যে প্রথমে এফ অফ এ এফ বি বের করবেন। যেমন এখানে 1 বসান, 1 বসান এটা নেগেটিভ আসে, আবার 2 বসান এটা পজিটিভ আসে। তার মানে মূলগুলা কি 1 এবং 2 এর মধ্যে থাকবে। এবার 1 এবং 2 এর মধ্যে যে কোনো একটা ভ্যালু আপনারা এক্স নট নিতে পারেন, ইনিশিয়াল ভ্যালু, সেটা 1.5 হোক, 1.2 হোক, 1.9 হোক, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তবে এভারেজটা নিলে ভালো ফলাফল পাওয়া যায়। অর্থাৎ বাইসেকশন মেথডটা অ্যাপ্লাই করে তারপর আমরা স্মার্টটা নিব, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। এরপর আমরা এইভাবে ইটারেশন করব, ঠিক আছে। এরপর দেখেন কনভার্জেন্স অ্যানালাইসিস ইন নিউমেরিক্যাল অ্যানালাইসিস, ইন নিউমেরিক্যাল মেথডস, এই সবগুলা কিন্তু আপনাদেরকে আমি একটু আগে বলেছি, সবগুলো আমাদের পড়া শেষ। বাইসেকশন মেথডের ক্ষেত্রে কি হয়, সবসময় কনভার্জেন্ট হবে যদি f অফ a b লেস দ্যান 0 ইন্টারভ্যালে থাকে, আর কনভার্জেন্স 0 হয় আমাদের লিনিয়ার কনভার্জেন্স। এরপর রেগুলার পলিসি মেথড আছে, বা এটার নাম হলো মেথড অফ ফলস পজিশনের অন্য নাম হলো রেগুলার পলিসি মেথড। এটাও কনভার্জেন্স, তবে ধীর হতে পারে যদি ইন্টারভ্যাল অসমানভাবে কি শ্রেণী হয়, লিনিয়ার কনভার্জেন্স হয়, এটাও লিনিয়ার হবে। আর ফিক্সড পয়েন্ট ইটারেশনের জন্য কনভার্জেন্স হওয়ার কন্ডিশন হলো কি, জি প্রাইম এক্স এর মান কি লেস দ্যান 1 হতে হবে, এটা ডেরিভেটিভ। আর এটা লিনিয়ার কনভার্জেন্স। আর নিউটন রাফসন মেথডে কনভার্জেন্স কোন ধরনের হয়, কোয়াড্রেটিক হয়। ঠিক আছে, আপনারা শুধু এই মেথড জানবেন আর কোন মেথডে কোন ধরনের কনভার্জেন্স হয় সেটা জানবেন, ঠিক আছে, এগুলো জানলে আপনাদের এনাফ। এবার এখানে এই যে দেখুন সিরিয়ালে দেওয়া আছে বাইসেকশনের জন্য লিনিয়ার, রেগুলার পলিসির জন্য লিনিয়ার, ফিক্সড পয়েন্ট ইটারেশনের জন্য লিনিয়ার, নিউটন রাফসনের জন্য কোয়াড্রেটিক। এগুলা থেকে আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ। আর কোন মেথডে এররটা অ্যানালাইসিস করা হয়, অ্যাবসলিউট এরর অ্যানালাইসিস করা হয় এই ফর্মুলা দিয়ে, রিলেটিভ এরর ফর্মুলা অ্যানালাইসিস করা হয় এটা দিয়ে, কনভার্জেন্স রেট লিনিয়ারের জন্য এটা ইউজ করা হয়, কোয়াড্রেটিকের জন্য এটা ইউজ করা হয়, তবে এগুলো লেস ইম্পর্টেন্ট, রিলেটেড বলে আমরা এখানে দিয়েছি, ঠিক আছে। আমি আপনাদেরকে একটা কথা বলি, আমার কথাগুলো কিন্তু রেকর্ড থাকবে, যেহেতু আপনাদের লাইভ ক্লাসটা রেকর্ড থাকে। আপনারা ইনশাআল্লাহ পরীক্ষার পরে আপনারা দেখবেন যে কতগুলো কমন আসছে, আমার কথাগুলো মিলিয়ে দেখবেন। কারণ এখানে তো কখনো ম্যাথ দিবে না, বলবে না যে এই কোশ্চেনটা সলভ করে বাইসেকশন মেথড এটা সমাধান কত,
কত। রিটেনে তো আমরা সমাধান করে টাইম পাই না, অনেক সময় লাগে, কখনোই সমাধান দিবে না। এখানে দিবে আপনাদের মেথড, কোন ধরনের মেথডের জন্য কোন ফর্মুলা ইউজ করা হয়, তারপর এর এররটা কি দিয়ে ইউজ করা হয়, বা আমরা ইটারেশন করার জন্য কিভাবে করি, এই এতটুকু এনাফ। তো আমরা এখানে এমসিকিউ গুলা ব্যাখ্যা সহকারে দেখি, নিউমেরিক্যাল অ্যানালাইসিস এর যে এমসিকিউ গুলা এগুলো আমরা দেখেছি। আবার জাস্ট একটু বলতেছি। আর সলিউশন অফ ইকুয়েশন ইন ওয়ান ভেরিয়েবল, এটাও কিন্তু আমাদের শেষ। আমরা প্রথমে বলেছি বাইসেকশন মেথডের এমসিকিউ গুলো আমরা আলোচনা করেছিলাম। এরপর আমরা যদি দেখি মেথড অফ পোস্টপজিশন, এটা আমরা এমসিকিউ গুলো দেখেছি, একটু আগে দেখেছি, এগুলা বাইসেকশন মেথডের মতোই। আর ফিক্সড পয়েন্ট ইটারেশন, এটার এমসিকিউ গুলো আমরা দেখি না, এখন দেখব। দেখেন, ফিক্সড পয়েন্ট ইটারেশন মেথড কোন ধরনের সমীকরণের রুট বা মূল খুঁজতে ব্যবহার করা হয়? নন লিনিয়ার ইকুয়েশন। হ্যাঁ, কারণ লিনিয়ার হলে তো পাওয়ার হবে 1, এটা তো আপনারা এমনিতে সমাধান পাবেন। ধরেন x প্লাস 2 ইকুয়াল টু 0, এখানে x এর মান কত? -2। x প্লাস 2 ইকুয়াল টু 0 হলে x এর মান কত? -2। তো লিনিয়ার ইকুয়েশনের জন্য কিন্তু আমরা এগুলো ইউজ করি না, আমরা করি নন লিনিয়ারের জন্য। তবে একটা কথা এখানে আছে, সেটা হলো ওয়ান ভেরিয়েবল, একাধিক ভেরিয়েবল না, চলক একটা থাকতে হবে, এক্স বা ওয়াই এরকম। ঠিক আছে, এই যেখানে ইয়ে দেওয়া আছে, ডিটেলস দেওয়া আছে। আচ্ছা, ফিক্সড পয়েন্ট ইটারেশনের মূল ধারণা কি? এটা হলো এটার মূল ধারণাটা আমরা একটু খেয়াল করি। এটার মূল ধারণা হলো x dx আকারে আমরা লিখে তারপর ইটারেশন করি, মানে আমরা যে ফাংশনটা দেওয়া থাকবে এটাকে x dx আকারে নিয়ে যাব, নিয়ে তারপর আমরা সমাধান করব। এজন্য আমাদের অ্যানসার হবে কি সি। আর x dx আকারে কিভাবে নিতে হয় আমি একটু আগে আপনাদেরকে দেখাচ্ছি। আবার ইটারেশন ফর্মুলা ফিক্সড পয়েন্ট ইটারেশনে কেমন হবে, এই যে আমি এটা বলছি, যেমন এইটা হলো কি নিউটন রাফসন মেথডের জন্য, তাই না? এটা এই ধরনের ইটারেশন হলো কার জন্য? বাইসেকশন মেথডের জন্য। তো ফিক্সড পয়েন্ট ইটারেশনের জন্য কি রকম হবে সেটা আমরা দেখি এখানে, যেভাবে সুন্দর করে অপশনটা দিয়ে দেওয়া আছে যে এটা xl+1 হলো gxl, এটা হলো ফিক্সড পয়েন্ট ইটারেশনের জন্য। আর এটা হলো কার জন্য? সবগুলো এখানে শুধু বাংলা দেওয়া আছে, অপশনগুলো ব্যাখ্যা সহকারে দেওয়া আছে, খেয়াল করি। এই যে এটা বাইসেকশন মেথডের জন্য, আমি একটু আগে বলেছি। হ্যাঁ, এটা হলো নিউটন রাফসন মেথডের জন্য, এটা বলেছি। এটা হলো পোস্টপজিশন মেথডের জন্য। আর এই যে এটা হলো আপনাদের এই যে ফিক্সড পয়েন্ট ইটারেশনের জন্য। আমি গ্যারান্টি দিয়ে বলি, এই ধরনের একটা এমসিকিউ চারটা থেকে যে কোনো একটা এমসিকিউ 100% আপনারা কমন পাবেন, গ্যারান্টি দিয়ে বললাম, লিখে রেখে। ঠিক আছে, যে এই ইটারেশনের জন্য, মানে বাইজেকশন মেথডের জন্য কোনটা ব্যবহার করা, যেমন এখানে যে এরকম দেওয়া আছে যে ফিক্সড পয়েন্ট ইটারেশনের জন্য ওই, এই যে দেখেন এখানে অনেকগুলো এমসিকিউ আছে, ইটারেশন ফর্মুলা ফিক্সড পয়েন্ট ইটারেশনে কেমন হবে, বাইজেকশন মেথডের জন্য কেমন হবে, হ্যাঁ, রেগুলার ফাংশন মেথডের জন্য কেমন হবে, নিউটন রাফসন মেথডের জন্য কেমন হবে। এখান থেকে চারটা এমসিকিউ একদম থাকবে, এই ধরনের চারটা বলতে চারটা তো থাকবে না, এক দুটা থাকবে। এই অর্থাৎ এই ধরনের এমসিকিউ গুলো এই চারটা থেকে যে কোনো একটা থেকে দুইটা এমসিকিউ অবশ্যই আপনারা কমন পাবেন। এরপর ফিক্সড পয়েন্ট ইটারেশনের কনভারজেন্স নিশ্চিত করতে কোন শর্ত ব্যবহার করা হয়, যে জি প্রাইম এক্স লেস দ্যান 1, কন্ডিশনটা মনে রাখবেন। আর ইটারেশনটা করা হয় এটা দিয়ে, এটা আমি একটু আগে দেখেছি। ঠিক আছে, m প্লাস 1 ইকুয়াল টু gx। আর নিচের কোনটি ফিক্সড পয়েন্ট ইটারেশনের সুবিধা নয়? যার অনেকগুলো সুবিধা আছে, কিন্তু এটার একটা অসুবিধা আছে, সেটা হলো বি নাম্বারটা আমরা যদি দেখি, কোনো গেস লাগে না। ঠিক আছে, এটা একটা সুবিধা না, কারণ এটা আমরা গেস মানে কি, গেস হলো এটা এরকম দেখেন, আমরা ওই যে একটু আগে নিয়েছি যেরকম, ধরেন এক্স কিউব প্লাস এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু 0, এফ অফ এক্স হলো এটা। সেখানে এফ অফ এ এফ বি বের করি আমরা, ঠিক আছে, করে আমরা এফ অফ এ আর এফ বি লেস দ্যান 0 করে আমরা এখান থেকে কি করি, সি এর মান করি a+b/2, অর্থাৎ অ্যাপ্রক্সিমেট একটা ভ্যালু বের করি, তাই না? কিন্তু এই যে ফিক্সড পয়েন্ট ইটারেশনে এই ধরনের দরকার হয় না, গেস করা লাগে না। এটা সরল এবং সহজ ইটারেটিভ পদ্ধতিতে করা হয় নন লিনিয়ার ইকুয়েশন। সমাধান আমাদের কোনো দরকার নেই, আমি বারবার কথাগুলো বলতেছি, আমরা শুধু মেথডটা একটু মাথায় রাখবো। আর ফিক্সড পয়েন্ট ইটারেশনের অসুবিধা কোনটি? ঠিক আছে, এটা কনভার্জেন্স দিয়ে হতে পারে, আর কনভার্জেন্স গ্যারান্টেড না হবে না যদি জি প্রাইম এক্স গ্রেটার দ্যান 1 হয়। কারণ আমরা তো একটু আগে শিখেছি কনভার্জেন্স হওয়ার জন্য ডেরিভেটিভটা কি হতে হবে, লেস দ্যান 1 হতে হবে। আর মূল ফাংশন বা গেস হলে ফেল হতে পারে, মানে সেটাতে ফিক্সড পয়েন্ট ইটারেশন অ্যাপ্লাই করা যাবে না। আচ্ছা, এরপর নিউটন রাফসন মেথড, এই যেটা
এটা কোন ধরনের সমীকরণের সমাধান রুট খুব বের করতে ব্যবহার করা হয়, ঠিক আছে? ওই যে সবগুলাই একই কথা, নন লিনিয়ার ইকুয়েশন। নিউটন রাসেল মেথডের ইটারেশন ফর্মুলা কি, যে গ্যারান্টি থাকবে এগুলা, একদম এমসিকিউ গ্যারান্টি। এই যে ফর্মুলা xn প্লাস 1 ইকুয়াল টু xn মাইনাস f অফ xn f প্রাইম xn। এখানে xn প্লাস 1, এই যে fxn মানে কি, fx হলো আপনাদের একটা ফাংশন দেওয়া থাকবে, এটা ডেরিভেটিভ করবেন, এভাবে প্রাইম বের করবেন, করে এখানে n তম বার এটা করতে হয়, এটা প্রসেস আছে, আমরা তো প্রসেসে যাচ্ছি না, আমরা সরাসরি ফর্মুলাটা মনে রাখি। এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে নিউটন রাসেল মেথডের ইটারেশনটা করতে হয়। অর্থাৎ আপনাদেরকে এই যে এরকম একটা ফাংশন দিয়ে দিবে, কোয়াড্রেটিক ধরেন এরকম x স্কয়ার প্লাস x মাইনাস 1। এখন আপনারা এখান থেকে প্রাইম x ও বের করে নিতে হবে, 2x প্লাস 1, ঠিক আছে? তারপর যখন x সাইন করবেন তখন এটা x সাইন স্কয়ার হয়ে যাবে, এটা x সাইন হবে, এটা 2x হয়ে যাবে প্রাইম x সাইনটা, ঠিক আছে? এভাবে আমরা তারপরে মানগুলো এই ফাংশনে বসিয়ে দিই। অনেক বড় মেথড এগুলা, ক্যালকুলেশন করতে সময় লাগে, কিন্তু আমাদের কখনোই ম্যাথ দিবে না, আমাদের ফর্মুলা গুলো আসবে। দেখেন এখানে সুন্দরভাবে ব্যাখ্যা দেওয়া আছে। শুধু এটা যে অ্যান্সার তা কিন্তু না, বাকিগুলো কেন না সেটা দেওয়া আছে, এগুলো ব্যাখ্যা দেওয়া আছে, যে এটা হলো বাইজেকশন মেথড, হ্যাঁ, এটা হলো ফিক্সড পয়েন্ট ইটারেশন মেথড, এটা হলো রেগুলার কনস্ট্যান্ট মেথড, সুন্দরভাবে এখানে ব্যাখ্যাটা দেওয়া আছে। অর্থাৎ আমাদের যে অল্টারনেটিভ গুলো আছে সেগুলো কোনটা কোন মেথড সেটা দেওয়া আছে। তার মানে আপনারা যখন একটা এমসিকিউ শিখবেন, ব্যাখ্যা শিখলে আপনারা ফার্দার আরো তিনটা এমসিকিউ বেশি শিখতে পারবেন। আবার দেখেন নিউটন রাসেল মেথডের কনভার্জেন্স কোন ধরনের, কোয়াড্রেটিক কনভার্জেন্স, আমি আপনাদেরকে একটু আগে বলেছি। নিউটন রাসেল মেথড সাধারণত কোয়াড্রেটিক কনভার্জেন্স দেখা, অর্থাৎ রুটের কাছাকাছি প্রতিটি ইটারেশনের এরর প্রায় বর্গ আকারে কমে, ঠিক আছে, স্কয়ার দিয়ে কমে এগুলা। আর অন্যান্য যতগুলো আছে সবগুলাই কি লিনিয়ার কনভার্জেন্স থাকে, আর সাথে ফিক্সড পয়েন্ট ইটারেশনের ক্ষেত্রে। আচ্ছা, আর নিচের কোনটি নিউটন রাসেল মেথডের একটি লিমিটেশন বা সীমাবদ্ধতা? যদি f প্রাইম x এর নিকটে 0 হয় তাহলে ফেল করে। কেন ফেল করে জানেন? কারণ হলো আমরা একটু দেখি, আমাদের f প্রাইম x টা কিন্তু নিচে, এই যে দেখেন এটা, এখন যদি এটা 0 হয়ে যায় তাহলে তো এটা আনডিফাইন্ড হয়ে যাবে। এজন্য f প্রাইম x এর মান কখনো, ডেরিভেটিভটা কখনো 0 হতে পারবে না, যদি 0 হয় তাহলে ফেল করবে। আবার ইনিশিয়াল গেসটা যদি আমরা ভুল ধরি সেক্ষেত্রে হতে পারে, ঠিক আছে, রেজাল্টটা উল্টো দিকে চলে যাবে, কনভার্স হবে না। এরপর ফাংশন কন্টিনিউয়াস এবং ডিফারেন্সিয়েবল হতে হবে, যদি কন্টিনিউয়াস না হয় তাও কিন্তু হবে না। তাহলে সবগুলো হলো কি এর লিমিটেশন বা সীমাবদ্ধতা। আর সুবিধা কি, এটা হলো দ্রুত কনভার্স করে, হ্যাঁ, ইভেন এটা কোয়াড্রেটিক কনভার্স, এটা একটা সুবিধা। সুবিধা অসুবিধা গুলো একটু লেস ইম্পর্টেন্ট, তারপরেও যেহেতু আমাদের সিলেবাসে টপিকটা রয়েছে আপনারা একটু দেখে নেবেন। নিউটন রাসেল মেথড কোন ধরনের ইটারেটিভ মেথড, এটা কি ইন্টারভাল হাফিং মেথড, অর্থাৎ আমরা ইন্টারভালকে হাফ করে করি, এটা হলো বাইসেকশন মেথডে করি আমরা। আবার লিনিয়ার ইন্টারপোলেশন মেথড কিনা, ট্যানজেন্ট বেসড মেথড কিনা, ডাইরেক্ট অ্যালজেব্রিক মেথড কিনা, তাই না? তাহলে এটা কোন ধরনের ইয়া, এটা হবে ট্যানজেন্ট বেসড মেথড। কেন? এই যে দেখেন নিউটন রাসেল মেথডে প্রতিটি ইটারেশনে x এর বিন্দুতে ফাংশনের ট্যানজেন্ট অঙ্কন করা হয়, এবং সেই ট্যানজেন্ট যেখানে x অ্যাক্সিস কে ছেদ করে সেই বিন্দুটিকে আমরা পরবর্তী অ্যাপ্রক্সিমেশন x প্লাস 1 ধরে কাজ করতে হয়। এগুলো আমরা থিওরিতে পড়ছি, এখানে আপনাদের দরকার নেই, জাস্ট জানার জন্য এটা আপনারা দেখবেন। আর ট্যানজেন্ট আছে বলে তো আপনারা এখানে ডেরিভেটিভ পাচ্ছেন। ট্যানজেন্ট মানে কি, স্পর্শক, এই দেখেন ধর একটা কার্ভের, এটা একটা ট্যানজেন্ট, সরি এটা একটা কার্ভ, এটা একটা স্পর্শক। স্পর্শক হলেই তো আপনারা dy dx পাবেন, ডেরিভেটিভ পাবেন, f প্রাইম x পাবেন, ঠিক আছে? ওই ফাংশনের ডেরিভেটিভ পাওয়া যায়। এখন এই ডেরিভেটিভ দেখেন কোথায় আছে, শুধুমাত্র আপনাদের এই যে এখানে নিউটন রাসেল মেথডে আছে। এই যে এটা ট্যানজেন্ট, ট্যানজেন্ট মানে ওই স্পর্শক আর কি, এই যে এটা, যে প্রাইম এক্স ডেরিভেটিভটা পারবে, স্লোপ পাওয়া যাবে এখানে। আচ্ছা, এরপর হলো কনভার্জেন্স অ্যানালাইসিস। এই যে আপনাদের যে লাস্ট টপিক সেটা তো আলোচনা করেছি একটু আগে, প্রত্যেকটা টপিকসের কনভার্জেন্সটা আপনাদেরকে দেখতে হবে। তো এখানে কনভার্জেন্স অ্যানালাইসিসের মধ্যে আছে কেন এটা করা হয়, ইটারেটিভ মেথড মূলের দিকে অগ্রসর হচ্ছে কিনা এবং কত দ্রুত কনভার্জ হচ্ছে তা নির্ধারণ করতে। দেখেন মূলের দিকে কনভার্জ করা মানে কি, ধরেন আমরা প্রথমে x নট এর মান ধরেছিলাম না যে 1.5 ফর এক্সাম্পল,
তাহলে আমরা লাস্টে যে অ্যান্সারটা পাবো সেটা হতে পারে 1.557 বা 1.6 বা 1.667 এরকম বা 8, হ্যাঁ? অর্থাৎ এটা দিকে কনভার্ট করবে, এটা কাছাকাছি মান হবে। এখন রেজাল্টটা যদি আমরা ইনিশিয়াল গেজ যদি x নট ইকুয়াল টু 1.5 ধরি, আর আমাদের যদি রেজাল্টটা আসে 2.333, তাহলে এটা ডাইভার্জ হয়ে যাবে, তাহলে সেটা ভুল হবে। ঠিক আছে, মানে সঠিক মানটা আমরা পাবো না। তাহলে কনভার্জেন্স অ্যানালাইসিস কেন করা হয়? এটা হলো ইটারেটিভ মেথড মূলের দিকে অগ্রসর হচ্ছে কিনা। ইটারেটিভ মেথডটা তো আপনারা বুঝছেন যে x প্লাস 1 যেটা করা হয় এবং কত দ্রুত কনভার্জ হচ্ছে তা নির্ধারণ করার জন্যই কিন্তু আমরা কনভার্জেন্সটা অ্যানালাইসিস করি। অর্থাৎ কনভার্জেন্সটা অ্যানালাইসিস করা হয় কেন? ইটারেটিভ মেথড মূলের দিকে অগ্রসর হচ্ছে কিনা। মূল মানে কি, ওই যে x নট ইকুয়াল টু 1.5 ধরছি, এবার অ্যান্সারটা আমাদের এটা কাছাকাছি হয় কিনা সেটা টেস্ট করার জন্য আমরা কনভার্জেন্স অ্যানালাইসিসটা করে থাকি। ঠিক আছে, এই যেখানে সুন্দর করে ব্যাখ্যাগুলো দেওয়া আছে, দেখে নিতে পারেন। আবার ইটারেশন এক্সএন রুট আলফা এর দিকে কনভার্ট করলে অ্যাবসলিউট এরর কেমন হয়? হ্রাস পায়। ঠিক আছে, ওই যেখানে আপনাদের কিছু ইয়ে আছে, মেথড আছে, এগুলো দেখবেন, এগুলো লেস ইম্পর্টেন্ট, জাস্ট জানার জন্য। আবার নিচের কোনটি লিনিয়ার কনভার্টার উদাহরণ? দেখেন বাইসেকশন মেথড, এটা হলো লিনিয়ার। তারপর নিউটন রাফসন মেথড, এটা কিন্তু কোয়াড্রেটিক। তাহলে এটা হবে কি বাইসেকশন মেথড। এটা এ বি এই যে দেখেন বাইসেকশন মেথড। কারণ কি, এখানে দেখেন ব্যাখ্যা দেওয়া আছে। বাইসেকশন মেথড সাধারণত লিনিয়ার কনভার্জেন্স দেখা, অর্থাৎ প্রতি ইটারেশন প্রায় অর্ধেক কমে যায়। আবার নিউটন রাফসন মেথড এটা কোয়াড্রেটিক কনভার্জেন্স করে। আবার সেকেন্ড মেথড, হ্যাঁ, এটা সুপার লিনিয়ার কনভার্জ করে, কিন্তু লিনিয়ার না। এটা নাই আপনাদের, এটা জাস্ট জানার জন্য। এরপর নিচের কোনটি কোয়াড্রেটিক কনভার্জেন্সের উদাহরণ? কোয়াড্রেটিক দ্বিঘাত, নিউটন রাফসন মেথড খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। ঠিক আছে, আমি লাস্ট আপনাদেরকে একটা সামারি দিব 1 মিনিটে। এখন জাস্ট আনসারগুলো একটু বলি। পিস পয়েন্ট ইটারেশনের কনভার্জ করার জন্য কোন ধরনের শর্ত প্রয়োজন? জি প্রাইম এক্স লেস দ্যান 1। আমাদের এই পিডিএফ নোট বা বই বলেন, বইটা আমরা সার্চটা দিলে বই বের করব, বই আমাদের অলরেডি রেডি। আপনাদের এই পিডিএফ থাকবে বইতে, মানে পিডিএফ এ যা আছে সবগুলাই বইতে থাকবে। পাশাপাশি 49তম বিসিএস এর প্রশ্ন সমাধান ব্যাখ্যা সহ থাকবে। পাশাপাশি মডেল টেস্ট থাকবে, আরো কিছু এমসিকিউ বেশি দিয়ে আমরা বই বের করব। ঠিক আছে, তবে পিডিএফ এ যা আছে সবগুলা বইতে অবশ্যই থাকবে। আর বইতে আরো কিছু বেশি দেওয়া হবে, মডেল টেস্ট দেওয়া হবে, 49তম বিসিএস এর প্রশ্ন সমাধান দিব, যাতে আপনারা আইডিয়া গুলো পেয়ে যান যে কোন ধরনের প্রশ্ন হতে পারে। আচ্ছা, কনভার্জেন্স রেট বেশি হলে কি রুট দ্রুত পাওয়া যায়? ঠিক আছে, যত বেশি কনভার্জ করবে তাড়াতাড়ি আপনারা কি সমাধান পাবেন। এটা হলো কনভার্জেন্স অ্যানালাইসিস। দেখেন আমরা প্রত্যেকটা টপিকস, যে নিউমেরিক্যাল অ্যানালাইসিস কি, এটা কেন ব্যবহার করা হয়, সলিউশন অফ ইকুয়েশন ইন ওয়ান ভেরিয়েবল কি, হ্যাঁ, এটা কিভাবে ব্যবহার করা হয়, বাইসেকশন মেথড, অ্যালগরিদম, মেথড অফ পসিশন, পিস পয়েন্ট ইটারেশন মেথড, নিউটন রাফসন মেথড, প্রত্যেকটা কোন ধরনের ইটারেশন ফর্মুলা ব্যবহার করা হয়, কোনটা কোন ধরনের লিনিয়ার না কোয়াড্রেটিক কনভার্জ করে, সেটা আমরা শিখেছি। তাহলে আপনাদের এগুলাই এমসিকিউ তে আসবে, এর বাইরে এমসিকিউ আসার কোনো সম্ভাবনা নেই। আপনারা অযথা অন্যান্য অনলাইনে অনেকে দেখবেন 49তম বিসিএস আমাদের এরকম অনেকে বলছিল, স্যার আপনি কি পড়াচ্ছেন পরীক্ষার আগের দিন, যে আমরা অনলাইনে দেখলাম বিগত সালের ম্যাথ গুলো করাচ্ছে, বড় বড় ম্যাথ, সারাগুলো সরাসরি প্রমাণগুলো তুলে দিবে, হ্যাঁ, ছোট ছোট বেসিক গুলা দিবে না, বড় বড় প্রমাণ দিবে, বিগত সালের প্রশ্ন তুলে দিবে। আমি বললাম যে আপনারা পরীক্ষা দিয়ে তারপর কথা বলেন। তারপর সবাই পরীক্ষা দিতে আমাকে মনে হয় কয়েকশো মেসেজ দিয়েছে, স্যার ইউ আর বেস্ট, তার প্রশ্ন কি আপনি করছেন স্যার? তখন আসলে বুঝতে পারি না স্যার, সরি। মানে আমি বারবার ওদেরকে বলছি যে ছোট ছোট ম্যাথ আসবে, ছোট ছোট ফর্মুলা আসবে, ছোট ছোট ম্যাথ গুলা দিবে, বেশি থিওরিটিক্যাল আসবে। কিন্তু তারা অনেকে কি করছে, ওই যে বিভিন্ন অনলাইন গ্রুপে বড় বড় ম্যাথ দেখে হতাশ হয়ে গেছিল প্রথমে। তো যারা ফলো করছে তারাই ভালো করছে। এই জন্য আমি বলবো আপনারা ইউ হ্যাভ টু ফলো মাই ক্লাস, ইউ উইল গেট সাকসেস। ঠিক আছে, আপনারা ক্লাস ফলো করেন, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন, তাহলে আপনারা ভালো করবেন। তাহলে আমি একটু সামারি দিই। এই যে আপনাদের বাইজেকশন মেথডে আমরা আহ, কি বের করবো, সি ইকুয়ালস টু এ প্লাস বি ডিভাইড বাই 2, এটা দিয়ে আমরা বাইসেক্ট করব। ঠিক আছে, তারপর নিউটন রাফসন মেথডে আমরা কি করব, এক্স এন প্লাস 1 ইকুয়ালস টু এক্স এন মাইনাস এফ অফ এক্স এন ডিভাইডেড বাই এফ প্রাইম এক্স এন, এই ফর্মুলা দিয়ে করব। এভাবে আপনাদের কোনটার জন্য ইটারেশনের জন্য কোন ফর্মুলা ব্যবহার করা হয়, এগুলা থেকে একটা না একটা এমসিকিউ থাকবে। এরপর আপনাদের থাকবে যে নিউটন রাফসন মেথডে কোন ধরনের কনভার্স করে। ঠিক আছে, সেটা হলো আপনাদের কোয়াড্রেটিক, অর্থাৎ এটা দ্বিঘাত বিশিষ্ট কনভার্স করবে।
আর বাকি সবগুলা হলো কি লিনিয়ার। এগুলো আপনারা মোটামুটি পড়লে ইনশাল্লাহ এখান থেকে কমন পাবেন। আবার ওই যে আপনাদের এই ফিক্স পয়েন্ট ইটারেশন কনভার্ট করার জন্য কন্ডিশনটা কি, এগুলো একটু দেখবেন। জি প্রাইম এক্স লেস দ্যান 1 এখানে বললে আপনাদের মোটামুটি এমসিকিউ কমন চলে আসবে নিউমেরিক্যাল অ্যানালাইসিস থেকে। ঠিক আছে, এগুলো পড়তে থাকেন। তারপরে যদি আপনারা আরো শেয়ার করেন বা আরো জানতে চান সেটা আমাদের গ্রুপে জানাবেন। আমাদের কিন্তু ডিসকাশন গ্রুপ হোয়াটসঅ্যাপে রয়েছে, আবার ফেসবুক পেজেও আমরা নতুন গ্রুপ খুলেছি, সেখানে আপনারা শেয়ার করতে পারেন, বাকিটা ডিসকাস করবেন, কমেন্ট করবেন, তাহলে আরো আপনারা জানতে পারবেন। তো আমি এখন আপনাদের সবাইকে আনমিউট করে দিব, আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটা জিজ্ঞেস করবেন। হ্যালো, হ্যাঁ স্যার, শোনা যায়। আমার ক্লাস ক্লিয়ারলি বুঝতে পারছেন? হ্যাঁ জি স্যার, সব বুঝছি, কিন্তু আরেকদিন ভাই করছিলেন ফাংশন নিউমেরিক্যাল অ্যানালাইসিস ম্যাথ গুলা, না ম্যাথ করছিলেন? স্যার ফাংশন কন্টিনিউয়াস এটা মানে কি? হ্যাঁ, ফাংশন কন্টিনিউয়াস। ও কন্টিনিউয়াস ফাংশন। তো কোন একটা ফাংশন কন্টিনিউয়াস মানে কি দেখেন, এই যে ধরেন এটা একটা ফাংশন, ফাংশন মানে হলো যে কোনো একটা কার্ভ বা রেখা। এখন কন্টিনিউয়াস মানে কি, ফাংশনটা চলমান থাকবে, কোথাও ব্রেক হবে না। হ্যাঁ, এটা হলো কন্টিনিউয়াস ফাংশন। আর ডিসকন্টিনিউয়াস মানে হলো কি, ফাংশনটা কন্টিনিউয়াস হবে আবার কোথাও কোথাও ব্রেক হবে। আর বলবো যে স্যার তার ডিসকন্টিনিউয়াস ফাংশন কোনটা? ডিসকন্টিনিউয়াস বলতে এই যে f(x = 1/x), ধরেন আপনারা এখানে x এর মান 0 বসান, ফাংশনটা কি হয়, আনডিফাইন্ড হয়ে যায়। তার মানে কি, 0 পয়েন্টে ফাংশনটা কি হবে না, ডিফাইন্ড হবে না। হ্যাঁ, অর্থাৎ 0 পয়েন্টে ডিসকন্টিনিউয়াস হবে, 0 পয়েন্টে কি বলবো, ডিসকন্টিনিউয়াস হবে, তাহলে এটা একটা ডিসকন্টিনিউয়াস ফাংশন হয়ে যাবে। ঠিক আছে, কন্টিনিউয়াস মানে কি, আমরা সাধারণভাবে বলি না যে কন্টিনিউয়াস চলমান থাকবে, কোনো ব্রেক হবে না। আর ডিসকন্টিনিউয়াস ফাংশনটা কি, ফাংশনের মধ্যে কি ব্রেক থাকবে। কথা ক্লিয়ার? হ্যাঁ স্যার। অর্থাৎ কন্টিনিউয়াস হলে ফাংশনটা সকল বাস্তব সংখ্যার জন্য ডিফাইন্ড বা সংজ্ঞায়িত হবে। আর ডিসকন্টিনিউয়াস হলে কোনো কোনো জায়গায় সেটা আনডিফাইন্ড হবে, সব পয়েন্টে না, মানে কিছু কিছু পয়েন্টে আনডিফাইন্ড হবে, সেটা তখন ডিসকন্টিনিউয়াস বা বিচ্ছিন্ন হয়ে যাবে। আর কন্টিনিউয়াসকে বলা হয় অবিচ্ছিন্ন। ক্লিয়ার আমার কথা? হ্যাঁ স্যার। আর আপনারা কি নিউমেরিক্যাল অ্যানালাইসিস এই মেথড গুলা কি এভাবে শিখছিলেন আগে, মনে আছে? না না স্যার, শুধু করছি। শুধু ম্যাথ করছেন তাই না? হ্যাঁ স্যার। আমি আবারও বলি, বাইসেকশন মেথডের প্রথম ধাপ হলো f(a)(fb)<0 হবে। আমি আপনাদেরকে ওই যে যে উদাহরণটা দিলাম এটা দিয়ে আপনাদেরকে বের করতে হবে যে এটা কি f(a)(fb)<0 হয় কি, এরকম একটা ফাংশন দিয়ে যে আপনারা এখানে 1 বসাতে পারেন, 2 বসাতে পারেন। যদি দেখেন 1 এর জন্য নেগেটিভ আসছে, 2 এর জন্য নেগেটিভ আসছে, তাহলে কিন্তু 3 তে চলে যাবে, 3 ও নেগেটিভ হলে 4 এ চলে যাবে। এভাবে যে কোনো দুটো মান নিয়ে দেখতে হবে, একটা জন্য পজিটিভ একটা জন্য নেগেটিভ যদি আসে, তাহলে আপনারা বুঝবেন f(a)(fb) আমরা পেয়ে গেছি। ধরেন ফর এক্সাম্পল আমি 1 এর জন্য 2 পাইলাম, আর f(5) এর 4 এর জন্য -5 পেলাম, তাহলে আমাদের মূলগুলো থাকবে 1 এবং 4 এর মধ্যে।